আসসালামু আলাইকুম। তো ছোট ভাইয়েরা এইচএসসির আমরা আজকে আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পেপার। এটা যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে তাপগতিবিদ্যা, এটা নিয়ে। আমি জাহিদ আল আফরোজ জিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। তো অফলাইনে আমি পড়িয়েছি প্রায় কয়েক হাজার স্টুডেন্টের মতো বিগত 3 বছরে, কিন্তু অনলাইনে এটাই আমার ফার্স্ট ক্লাস। তো যদি কোনো ভুল ত্রুটি হয় এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কি। তো আমরা আজকে আলোচনা করব ফার্স্ট তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে সেগুলো নিয়ে। আসলে এই তাপগতিবিদ্যা জিনিসটা কি? তাপগতিবিদ্যা হচ্ছে তাপ কি আর তাপমাত্রা কি, এই দুইটা জিনিস নিয়ে আমাদের ফার্স্ট একদম জানতে হবে। তাপ হচ্ছে একটা শক্তি যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগাবে। এইটা দিয়ে আসলে তাপ পরিমাণ বের করা যায় না। আর তাপমাত্রা হলো পদার্থের এমন একটা তাপীয় অবস্থা নির্দেশ করবে যেটা অন্য বস্তুকে যদি সংস্পর্শে নিয়ে আসো তাহলে সে কি তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে, এটা ডিসাইড করবে। যেমন যেমন তুমি যদি এখানে ঠান্ডা বস্তু নিয়ে আসো, দুইটা বস্তু, একটা ঠান্ডা আর একটা গরম, এই দুইটা বস্তুকে যদি পরস্পরের পাশাপাশি রাখা হয় তাহলে এই গরম বস্তুটা প্রকৃতিতে তাপ হারাবে। আর এ যে তাপটা হারাইলো এই তাপটা এ গ্রহণ করবে। এই যে গ্রহণ আর হারানো, এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না এই দুইটার ক্ষেত্রেই টেম্পারেচার সেম হয়ে যায়। এই যে যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলা যদি টেম্পারেচার সেম হয়ে যায়, তার মানে আমি যদি দুইটা সেম টেম্পারেচারের বস্তুকে পরস্পরের পাশাপাশি রাখি তাহলে এদের মধ্যে কি করবে? এরা তাপ হারাবেও না, কেউ গ্রহণও করবে না। এই কন্ডিশনটাকে আমরা বলবো তাপীয় সাম্যাবস্থা। তাহলে এখানে আমাদের লার্নিং পয়েন্ট গুলো কি ছিল? যে তাপ কি? তাপ হলো একটা শক্তি যেটা কি করবে? ওই বস্তুকে অন্য বস্তু, আচ্ছা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা মাত্র ঠান্ডা বা গরমের অনুভূতি জাগাবে। যেহেতু এটা এক প্রকার শক্তি, তাহলে শক্তির একক কি? জুল। তাহলে তাপের একক হবে জুল। আর তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করে ওই বস্তুটা অন্য বস্তুর সংস্পর্শে আনলে সেটি তাপ হারাবে নাকি গ্রহণ করবে। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ওকে। আর তাপীয় সাম্যাবস্থা তো আমরা আলোচনা করলাম যে দুইটা দুইটা বস্তু যদি সেম টেম্পারেচারে থাকে তাহলে একটা আরেকটার সাথে কোনো তাপীয় আদান প্রদান করবে না। এরকম কন্ডিশনে হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। ওকে। তাপগতিবিদ্যার যে সূত্রগুলো, তাপগতি সাধারণত সব সূত্রই শুরু হয়েছে প্রথম থেকে, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম। যেমন নিউটনের যে সূত্রগুলো আছে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এরকম, আবার পরন্ত বস্তুর সূত্র। কিন্তু তাপগতিবিদ্যার সূত্র শুরুই হয়েছে শূন্য থেকে, এবং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা দিছিল আর.এইচ. ফাউলার। সূত্রটা কি ছিল? যে দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে এই বস্তু দুইটা পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তার মানে কি? এই দুইটা বস্তু, এখানে আরেকটা বস্তু, এটা এটার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তার মানে এই দুইটাকে যদি পাশাপাশি রাখো তাহলে তাপ হারাবেও না, গ্রহণও করবে না। এটাও এটার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তার মানে এটা এটার সংস্পর্শে রাখলে হারাবেও না, গ্রহণও করবে না। তার মানে এরা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে। এবং এই শূন্যতম সূত্রের উপর বেস করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এটা মেডিকেলে আসছিল। যদি ভুল না করি এটা 20-21 মেডিকেলে আসছিল যে থার্মোমিটার তৈরি করা হয়েছে তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর বেসিসে। আচ্ছা, এখন আমরা মেইনলি আলোচনা করবো এই থার্মোমিটারটা নিয়ে। থার্মোমিটার আলোচনা করতে গেলে আমাদের বেশ কয়েকটা টার্ম আসে। ফার্স্টে আসবে পদার্থের তাপমাত্রিক ধর্ম, আরেকটা আসবে তাপমাত্রিক পদার্থ। তাহলে তাপমাত্রিক ধর্মটা কি? তাপমাত্রার পরিবর্তনের কারণে পদার্থের যে বিশেষ ধর্মটা নিয়মিতভাবে পরিবর্তিত হবে, এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নির্ণয় করা যাবে।
তার মানে এখানে মেইন পয়েন্টগুলো কি ছিল? তাপমাত্রিক ধর্ম, তার মানে পদার্থের একটা ধর্ম যেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় এবং ওই চেঞ্জের বেসিসে আমরা টেম্পারেচারটাকে বের করে ফেলবো। আর তাপমাত্রিক পদার্থ কি? যেসব পদার্থ ইউজ করা হয়, যেসব পদার্থ, যেমন যেমন আমরা যদি থার্মোমিটার নিয়ে আলোচনা করি, পারদ থার্মোমিটার, তাহলে পারদ থার্মোমিটারে উষ্ণতামিতি ধর্ম কোনটা? ধর্ম হচ্ছে পারদের সংকুচন বা প্রসারণ। আসলে সংকুচন না, এটা আসলে প্রসারণটাই আলোচনা করা হয়। আচ্ছা, আর উষ্ণতামিতি পদার্থ কোনটা? উষ্ণতামিতি পদার্থ তো পারদ। ঠিক এরকম আরো কিছু টার্মিনোলজি আসতে পারে, যেমন রোদ থার্মোমিটার হইতে পারে। রোদ থার্মোমিটার এটা প্ল্যাটিনামের। তো এখানে আসলে ওই যে রোধের যে বৃদ্ধিটা, এটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। আর উষ্ণতামিতি পদার্থ কোনটা হবে? তুমি জানো এটা প্লাটিনাম হবে। আবার আরো অনেকগুলাই থাকতে পারে এরকম, যেমন আমাদের কিছু পাইরোমিটার থাকতে পারে। পাইরোমিটার, পাইরোমিটার কি? এটা দিয়েও টেম্পারেচার বের করা যায়, কিন্তু যে বস্তুগুলা টেম্পারেচার গ্রেটার দেন 500 ডিগ্রি সেলসিয়াস, ওদের তাপমাত্রা। তাহলে এরকম বস্তু কি কি আছে? অনেক কিছু আছে, যেমন সূর্য, সূর্যের যেটা বের করবে, সূর্যের তাপমাত্রাও এই পাইরোমিটার দিয়েও বের করা যায়। এটা অনেক সময় এমসিকিউতে আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই পাইরোমিটারের কোন ধর্মকে ইউজ করা হয়? এটার যে বিকিরণ ধর্ম আছে, বিকিরণ ধর্ম। আরো একটা থার্মোমিটার আছে যেটাকে আমরা বলবো থার্মোকাপল থার্মোমিটার। থার্মোকাপল থার্মোমিটারে কি 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 বের করে? তড়িৎচালক শক্তি। এইটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম, এটা থেকে পরবর্তীতে তাপমাত্রা বের করা যায়। ওকে, তার মানে এখানে আমরা কি কি শিখলাম? যে থার্মোমিটার তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম আর একটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রিক ধর্মটা হলো তাপমাত্রার পরিবর্তনের কারণে পদার্থের যে ধর্মটা পরিবর্তিত হবে এবং ওই পরিবর্তনটাকে লক্ষ্য করে টেম্পারেচার বের করব, এটা হলো তাপমাত্রিক ধর্ম। আর ওই ক্ষেত্রে আমি যে পদার্থটা ইউজ করব ওইটাই হলো তাপমাত্রিক পদার্থ। ওকে, দেন থার্মোমিটার তৈরি করতে গেলে আর কি লাগবে? স্থিরাঙ্ক লাগবে। স্থিরাঙ্ক জিনিসটা কি? যে একটা থার্মোমিটার যখন আমি বানাবো, তখন এটার যে কোনো দুইটা টেম্পারেচারকে স্থির হিসেবে ধরে নেওয়া হয়, এটাই স্থিরাঙ্ক। তাহলে উপরেরটা যেটাকে সর্বোচ্চ স্থির ধরে নেওয়া হয় এটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর নিচেরটা যেটা একদম সর্বনিম্নটাকে স্থির ধরে নেওয়া হয় এটা নিম্ন স্থিরাঙ্ক। যেমন যেমন আসলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক জিনিসটা কি? এটা হলো প্রমাণ চাপে, প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, যেহেতু বাষ্পে পরিণত হচ্ছে, এজন্য এই জিনিসটাকে অনেক সময় স্ফুটনাঙ্ক বলা হয়। আবার যেহেতু বাষ্পে পরিণত হচ্ছে মানে ফুটতেছে, তাহলে এটাকে আবার বয়েলিং পয়েন্টও বলা যায়। আর যেটা গলনাঙ্ক, এটা তো আসলে গলতে শুরু করে, যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, তাহলে যেটা গলে এটাকে আমরা বলতে পারি গলনাঙ্ক। আবার যেহেতু গলতেছে এই জন্য এটাকে আমরা বলতে পারি মেল্টিং পয়েন্ট। তার মানে এই তিনটা জিনিস একই জিনিসকে নির্দেশ করে। এখন যদি আমরা এখানে একটা কম্পারিজন করি, যে তাপমাত্রার স্কেলের বেসিসে যে থার্মোমিটার গুলো আছে, ফার্স্টে আসবে আমাদের সেলসিয়াস, তারপরে আসবে ফারেনহাইট, তারপরে আসবে কেলভিন। এই তিনটাই প্রধান, এর বাইরে আরো বেশ কয়েকটা স্কেল আছে, যেমন রোমার, র্যাঙ্কিন। ওকে,
এগুলোকে আমরা সেপারেট করে দিচ্ছি। তাহলে ফার্স্ট আমরা যে জিনিসটা এখানে নিয়ে আসবো যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সেলসিয়াস বা ফারেনহাইট যাই কিছু বলি, ফার্স্টে আসবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি, ফারেনহাইটে সেটা হবে 212, কেলভিনে 373। নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াসের ক্ষেত্রে তো 0, ফারেনহাইটের ক্ষেত্রে 32, আর কেলভিনের ক্ষেত্রে 273। ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক এই দুইটা ডিফারেন্সকে আমরা বলতে পারি মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধানটা কি? মৌলিক ব্যবধানটা হবে এই দুইটা ডিফারেন্স, তাহলে 100 0, আর এটা ডিফারেন্স হবে 180, এটা ডিফারেন্স 100। এই টোটালটা থেকে আমরা আসলে একটা ধারণায় আসতে পারি। ধারণাটা কি? যে তাপমাত্রার 3টা স্কেলের মধ্যে যে সম্পর্ক, কেমন হবে? তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। এইটা সব সময় কনস্ট্যান্ট থাকবে যে কোনো কিছুর ক্ষেত্রে। তাহলে আমি যদি সেলসিয়াসের ক্ষেত্রে যাই, সেলসিয়াসের ক্ষেত্রে তাপমাত্রাকে ধরে নিলাম সি, নিম্ন স্থিরাঙ্ক তো 0 ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, নিম্ন স্থিরাঙ্ক 0। ফারেনহাইটের ক্ষেত্রে সেম জিনিস, তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। কেলভিনের ক্ষেত্রে সেম, কেলভিনের ক্ষেত্রে টেম্পারেচার কে, তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। দেন এখানে তাহলে কি হয়? জাস্ট যোগ বিয়োগের সমস্যা। C/100 F - 32 এগুলোকে যদি আমি 20 দিয়ে গুণ দিয়ে দিই, এইটাই আমাদের সূত্র। তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক এটাই। তাহলে এইটার বেসিসে আমাদের যে প্রবলেম গুলো আসলে ফেস করতে হয়, ফার্স্ট প্রবলেম আসে যে কত তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াসের পার্ট সমান, অথবা কত তাপমাত্রায় ফারেনহাইট কেলভিনে তাপমাত্রা সমান, অথবা সেলসিয়াসেরটা কেলভিনে বা ফারেনহাইটেরটা কেলভিনে, বা এইরকম কনভার্সন গুলো যখন আসে মেইনলি, তখন আমাদের ওই সম্পর্কের সূত্রটা দিয়ে প্রবলেম সলভ করতে হয়। তাহলে ফার্স্ট কোশ্চেনটা ছিল যে কত তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াসের তাপমাত্রা সমান। তাহলে এখানে আমাদের ফার্স্ট কি আসবে? ফারেনহাইট আর সেলসিয়াস। তাহলে ধরে নিলাম যে ফারেনহাইটের তাপমাত্রা F, সেলসিয়াসের তাপমাত্রা C, যদি দুইটাই সমান হয় তাহলে F = C। এখন ওই সম্পর্কটাতে যদি যাই যে C/5 = F - 32/9, তাহলে এখানে F এর জায়গায় তাহলে কি বসবে? C, যেহেতু F আর C একই কথা। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 9C = 5C - 160। তাহলে এখান থেকে আমরা পাই যে 4C = তাহলে এখান থেকে C আসে -40। তাহলে একই একই কথা, C এর ক্ষেত্রে যেটা আসছে F এর ক্ষেত্রেও সেম আসবে। এটাই হচ্ছে প্রবলেম। তার মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট, মানে কত তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস সেম? এটা হচ্ছে -40 ডিগ্রি।
এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে। আমরা যদি নেক্সট প্রবলেমের দিকে তাকাই যে কত তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিনে সেম প্রবলেম, তাহলে ফারেনহাইটে আমরা ধরে নিলাম এফ, কেলভিনে ধরে নিলাম আমরা কে, দুইটাই সেম। তাহলে সম্পর্কটা কেমন ছিল যে এফ মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273/5। যেহেতু এফ আর কে দুইটা একই কথা, তাহলে এখানে আমরা এফ বসাইতেই পারি। তাহলে আমাদের প্রবলেমগুলো জাস্ট গুণের সমস্যা। ওকে, দেন আমরা এখান থেকে যদি এফ এর মানটা বের করি, এফ এর মান আসবে 574.25। এটাই হলো আমাদের প্রবলেমটা। তাহলে আমরা এফ সমান বলতে পারি 574.25, আবার কে সমানও বলতে পারি 574.25। 574.25 টেম্পারেচার গুলো সেম আসবে। তাহলে আরেকটা প্রশ্ন যদি দেই যে কত তাপমাত্রায় সেলসিয়াস আর কেলভিন একই পার্ট দিবে, এটা একটু বলো কত হইতে পারে। আসলে কি কখনো সেলসিয়াস আর কেলভিন একই পার্ট দিবে? দেখো, C/5 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273/5 সেলসিয়াস আর কেলভিনের যদি সম্পর্কটা চাই, তাহলে এখানে এই সি আর কে তো সমান, যেহেতু একই পার্ট দিবে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, 5 কাটা যায়, তাহলে আসে যেটা যে সি ইজ ইকুয়াল টু কে মাইনাস 273। তাহলে আমি কি বলতে পারি না যে কে ইজ ইকুয়াল টু সি প্লাস 273, মানে ওই যে কে মানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু থেটা, মানে সেলসিয়াসের যে তাপমাত্রা এটা সবসময় তো বড় হয়, তাহলে এটা কি কখনো সমান হবে? নেভার। তার মানে ফারেনহাইট আর কেলভিন সমান হতে পারে, সেলসিয়াস আর ফারেনহাইট সমান হতে পারে, কিন্তু সেলসিয়াস আর কেলভিন কখনোই সমান হবে না, কারণ কেলভিনের টেম্পারেচার সেলসিয়াসের চাইতে সবসময় 273 বেশি। ওকে, নেক্সট যদি যাই, এই থার্মোমিটারেও মাঝে মাঝে ভুল থাকতে পারে। আমাদের যে থার্মোমিটারটা, এটা একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমাদের যে থার্মোমিটার, এটাকে আমাদের বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার, ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। কেন? কারণ এই থার্মোমিটার আমাদের শরীরের যে টেম্পারেচারটা, এটা একটা রেঞ্জের মধ্যেই পরিমাপ করে। মানুষের শরীরের স্বাভাবিক টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের যে এই থার্মোমিটারটা 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। কারণ কি? এর উপরে বা এর নিচে সাধারণত যায় না। এই জন্য এই থার্মোমিটারকে বলা হয় ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। মানব দেহের চরম যে টেম্পারেচারটা, এই চরম টেম্পারেচারটাও এই থার্মোমিটার নির্ধারণ করতে পারে। এই জন্য এটাকে অনেক সময় চরম থার্মোমিটারও বলা হয়। ওকে, এখন আমরা আসবো যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে। থার্মোমিটারেও মাঝে মাঝে ত্রুটি থাকতেই পারে। তো এরকম যদি বের করি, সেম জিনিসটা আসবে, তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। এটা সব জায়গায় আসলে সেম থাকবে, ত্রুটিপূর্ণ থাকুক বা না থাকুক। তাহলে এরকম আমরা দুইটা প্রবলেম সলভ করে ফেলি। আচ্ছা, আজান দিচ্ছে, একটু বিরতি নিই। আচ্ছা, তো আমাদের প্রবলেমগুলো কি থাকতে পারে যে তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। এটা ত্রুটিপূর্ণ ক্ষেত্রেও যা, অন্য সকল ক্ষেত্রে তা। তার মানে এটা সব সময় ধ্রুবক থাকবে। তো এরকম আমরা একটা প্রবলেম সলভ করি। আমাদের এখানে ফার্স্ট ম্যাথটুকু এখানে কি ছিল,
যে একজন রোগীর তাপমাত্রা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে এত 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 কিছু পাওয়া গেছে, তাহলে এখান থেকে বের করতে হবে যে দেহের প্রকৃত তাপমাত্রা কত। আমরা একটু আগেই পড়ে আসছি যে প্রকৃতটা যদি বের করতে চাই তাহলে ফার্স্ট কি হবে, যে তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। এটা সব জায়গায় সেম হবে, সকল ক্ষেত্রে। এটা ত্রুটিপূর্ণর ক্ষেত্রেও এমনি যে কোনো ক্ষেত্রে। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে যেটা হবে যে তাপমাত্রা, এখানে তাপমাত্রা আমরা কত ফারেনহাইটে বের করতে বলছে, তাহলে এখানে আসবে আমাদের তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক ফারেনহাইটেরটা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। এইটা যে কথা ইজ ইকুয়াল টু, এখন আমরা ত্রুটিপূর্ণটার ক্ষেত্রে বের করবো। ত্রুটিপূর্ণটা কত ছিল, তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 45 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক কত এটার, 3 ডিগ্রি। বরফ বিন্দু যেটা নিম্ন স্থিরাঙ্ক এটা ছিল 3 ডিগ্রি 3। বাষ্পবিন্দু মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বাষ্পবিন্দু পাইছে 107, তাহলে 107 মাইনাস 3। এখান থেকে যে এফ এর মানটা আসে 9, এটা আসে 4। তাহলে এখান থেকে আলটিমেটলি এফ এর মানটা পাবা এটা। এটা দিলে যেটা আসে 35.63, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো একই রকম একটা আরেকটা প্রবলেম যদি আমরা সলভ করতে দেই, যে একটা স্থির আয়তনে হাইড্রোজেন থার্মোমিটারে তরল বায়ু, বরফ ও বাষ্পে স্থাপনা করলে যথাক্রমে এত 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 অনেক কিছু দেওয়া আছে। তাহলে ওইখানে তরল বায়ুর তাপমাত্রাটা কত, তরল বায়ুটা বের করতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্ট কি করব, যে এখানে আমাদের সেম সূত্রটা কাজে লাগবে, তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমাদেরকে তরল বায়ুর তাপমাত্রাটা বের করতে হবে। ফার্স্ট ক্ষেত্রে ওই যে সেলসিয়াসে যদি বের করি তাহলে তাপমাত্রা বিয়োগ সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে কত দেওয়া আছে দেখো, তরল বায়ুটা হচ্ছে তাপমাত্রা মানে চাপটা যেটা দেওয়া আছে, এই যে এটা তরল বায়ু, তার মানে 23.5 বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক তার মানে বরফেরটা 75, তাহলে 75 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই যেটা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 75। এইটা থেকে আমাদের যে অ্যান্সারটা আসে তার মানে সি বাই এটা যেটা আসে, তাহলে দেন আমরা একবার এই সি এর মানটা বের করে ফেলি। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা আসে -187.95 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এই সেলসিয়াসকে যদি তোমাকে কেলভিনে বলতে পারে, ফারেনহাইটে বলতে পারে, ওইটার কনভার্সন তো আমরা শিখিয়ে ফেলছি, এই আর কি। নেক্সট আমরা যাব কত তাপমাত্রায় ফারেনহাইট। আচ্ছা, এটা তো আমরা সলভ করছি তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা এটাতে। তো আমাদের ক্ষেত্রে তাপগতিবিদ্যার জিনিসটা আসলে কি আমরা পড়ছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি আর কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি আর কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় ওইটি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার যে সূত্রটা এটা দিছিল দুইজন বিজ্ঞানী। আচ্ছা, কে কি দিছি বিবৃতি যদি আমরা বলি তাহলে এখানে আমরা পড়বো যে জুলের বিবৃতি, আর একটা বিবৃতি দিছিল ক্লসিয়াস। জুল বলছিল যে তাপকে কাজে আর কাজকে যদি তাপে রূপান্তরিত করো তাহলে কাজ আর তাপ পরস্পরের সমানুপাতিক হবে। তাহলে উনি কি বলছিল যে তাপকে কাজ
আবার কাজকে তাপে রূপান্তরিত করছো, তাহলে কাজ আর তাপ সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি তাপ সমানুপাতিক কাজ। তাহলে সমানুপাতিক চিহ্ন, আচ্ছা তাহলে কাজ তাপের সমানুপাতিক, কাজ সমানুপাতিক তাপ। সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক আসবে, তার মানে এখানে আমরা বলতে পারি যে ডব্লিউ সমানুপাতিক এইচ ওয়ার্ক, আর এইচ তে হচ্ছে হিট। সমানুপাতিক উঠাই দিলে একটা ধ্রুবক লাগবে, এখানে ধ্রুবকটা আমরা বসাবো জে, জেইচ। এই যেটাই এখানে সমানুপাতিক ধ্রুবক, তাহলে জে ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ। এখান থেকে আমাদের এই সূত্রটা আসে। তাহলে ফার্স্ট আমরা যে জিনিসটা এখানে শিখব, এই যেটাই হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এটাকে অনেক সময় তাপের যান্ত্রিক সমতাও বলা হয়। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জিনিসটা কি, এটা আমরা একটু ছোট থেকে বলতে পারি যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায়, ওইটি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের এককটা কি হবে, ডব্লিউ। ডব্লিউ এর একক হচ্ছে জুল, আর তাপ, তাপের এককও জুলই, কিন্তু তাপের একক আমরা এখানে ক্যালোরি দিয়ে প্রকাশ করলাম, তাহলে একক হবে জুল পার ক্যালোরি। তাহলে এখান থেকে যদি কোয়েশ্চেন করে যে কোন যন্ত্রের তাপের যান্ত্রিক সমতা 50 জুল পার ক্যালোরি বলতে কি বুঝো, তাহলে অ্যান্সারটা কি হবে 50 জুল পার ক্যালোরি, 50 জুল বাই 1 ক্যালোরি। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 50 জুলের শক্তির প্রয়োজন হয়, বা 50 জুল কাজ করা যায়। 1 ক্যালোরি তাপ দ্বারা 50 জুল কাজ করা যায়, এইটাই হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। তো এইটা হচ্ছে একটা বিবৃতি যেটা জুল দিছিল। ঠিক আরেকটা বিবৃতি যেটা আমাদের দিছিল ক্লসিয়াস। তো ক্লসিয়াসের ক্ষেত্রে বিবৃতিটা কেমন ছিল, যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সেই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয় এবং বাকি অংশ সিস্টেম তার পরিবেশের উপর কাজ সম্পাদন করে। এটা অনেকটা তোমার চুলা দিয়ে তুমি চিন্তা করতে পারো, যে চুলায় যখন কিছু একটা রান্না করা হয়, তখন ওই সরবরাহকৃত তাপ শক্তিটাকে আমরা ধরে নিলাম চুলার যে ভেতরের তাপ, ওই তাপের কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। তার মানে উপরে যে প্যানটা থাকে, ফ্রাইং প্যান, ওইটার টেম্পারেচারটা বৃদ্ধি করতে ব্যবহৃত হয় বেশিরভাগটাই, এবং বাকি অংশ কি হয়, চুলার আশেপাশের পরিবেশটাও গরম হয়ে যায় না, ওই জিনিসটাই। তাহলে এই দুইটা মিলে কি আমাদের শক্তি সমান হয়ে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে তাপ শক্তি, যে সরবরাহকৃত যে তাপ শক্তি, এটাকে আমরা বলতে পারি ডিকিউ, মানে তাপের পরিমাণটা। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, এটাকে আমরা বলতে পারি ডিইউ। আর কাজকে আমরা বলতে পারি ডিডব্লিউ। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি দাঁড় করাই, যে সরবরাহকৃত তাপ শক্তি, এই যে সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করলাম, ওই তাপ শক্তি কি করবে, প্রথমে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে বাড়াবে, তারপরে আরো বাকি অংশ সিস্টেম তার পরিবেশের উপর কাজ সম্পাদন করবে। ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। এইটাই সেই কালজয়ী সূত্র, যেটা থেকে পরবর্তীতে প্রবলেমগুলো আমরা সলভ করব। তাহলে এখানে এই ডিকিউটা কোনো একটা কন্ডিশনে প্লাস মাইনাস হইতেই পারে। তার মানে এখানে ডিকিউ হইতে পারে প্লাস মাইনাস, ডিইউ এটাও প্লাস হইতে পারে, মাইনাস হতে পারে, ডিডব্লিউ প্লাস মাইনাস হইতে পারে। কোন কোন কন্ডিশনে হবে জানো এটা, যে যখন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করবা মানে তাপ দিবা, তখন ডিকিউ প্লাস, কারণ ডিকিউটাকে তাপের সম্পর্কটা। আর সিস্টেম যখন তাপ হারাবে তখন ডিকিউ মাইনাস। ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তি, যদি অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাহলে প্লাস, আর যদি অভ্যন্তরীণ শক্তি কমে তাহলে মাইনাস। ডিডব্লিউ হলো যখন সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়, মানে সিস্টেম যখন কাজ করে, ওই ক্ষেত্রে ডিডব্লিউ প্লাস হয়।
আর TW মাইনাস কখন হয়? যখন সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। আচ্ছা, তো এরকম তার মানে এখানে আমরা দুইটা জিনিস লিখতে পারি। এটা হলো সিস্টেম কর্তৃক, আর এটা হচ্ছে সিস্টেমের উপর। ওকে, তাহলে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয় এরকম কিছু আছে? আছে, হিট ইঞ্জিন। আর সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয় এরকম জিনিস কি? আমরা বলতে পারি রেফ্রিজারেটর। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এই চ্যাপ্টারের লাস্টের দিকে। ওকে, এখন আমরা আসলে জানবো যে সিস্টেম জিনিসটা কি আর পরিবেশ জিনিসটা কি। সিস্টেম হচ্ছে পরীক্ষা নিরীক্ষার জন্য জড়জগতের কিছু অংশকে আমরা নির্দিষ্ট হিসেবে বিবেচনা করি, ওই জিনিসটুক হচ্ছে সিস্টেম। আর এর বাইরে যা কিছু আছে পুরাটাই পরিবেশ। তাহলে সিস্টেম কি? যে পরীক্ষা নিরীক্ষার জন্য আমার যেটুক দরকার ওই পুরা জিনিসটাকে আমরা নির্দিষ্ট হিসেবে বিবেচনা করব, এটা সিস্টেম। এবং এর বাইরে যা কিছু থাকবে সবই পরিবেশ। সিস্টেম হইতে পারে তিন রকমের। একটা হতে পারে উন্মুক্ত বা ওপেন, বদ্ধ। আরেকটা হতে পারে বিচ্ছিন্ন। উন্মুক্ত সিস্টেম যেটা, মানে এটা আসলে বেস করা হয়েছে যে পরিবেশের সাথে সে কেমন ইন্টারাকশন করতে পারে। যেটা উন্মুক্ত, এটা তো আসলে পরিবেশের সাথে ভর, শক্তি দুইটাই বিনিময় করতে পারে। যেটা বদ্ধ, এটা শুধু শক্তি বিনিময় করে। আর যেটা বিচ্ছিন্ন, এটা কোনোটাই বিনিময় করে না। তাহলে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার জন্য জড়জগতের খানিকটা অংশকে আমরা নির্দিষ্ট হিসেবে বিবেচনা করি, এটাই সিস্টেম। এর বাইরে যা কিছু আছে পুরাটাই পরিবেশ। সিস্টেম হতে পারে তিন রকমের: উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। উন্মুক্ত হচ্ছে যেটা ভর শক্তি দুইটাই বিনিময় করতে পারে, বদ্ধ শুধু শক্তি বিনিময় করে, আর বিচ্ছিন্ন কোনোটাই বিনিময় করে না। এখান থেকে আরেকটা এমসিকিউ আসে যে জড় ভৌত জগতে যা কিছু আছে এর মধ্যে মানুষ আসলে কতটুকু জানছে? 4% নিয়ারলি। আচ্ছা, তো এরপরে যেটা বলছে যে মেয়ারের প্রকল্প, এটা আমরা কি শিখবো? ওই যে সিস্টেম পড়লাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে আমাদের কি ছিল? যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটার ক্ষেত্রে মেয়ার বলতেছে যে কোনো একটা সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি, কেবল তাপমাত্রার উপর নির্ভর করে, এর আয়তন, চাপ, ঘনমাত্রা কোনোটার উপরে নির্ভর করে না। তার মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভর করে? তাপমাত্রা। আচ্ছা, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপরে। তার মানে তাপমাত্রা যদি বাড়ে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়বে না কমবে? তার মানে তাপমাত্রা যদি বাড়ে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। তাপমাত্রা যদি কমে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিও কমবে। সবসময় যে এরকম হবে তাও কিন্তু না। যেমন যেমন একটা ধরো যে বরফ গলতেছে, তাহলে বরফের ক্ষেত্রে বরফ তো আসলে 0°C গলা শুরু করে। তো বরফ যখন গলে তখন কি বরফের তাপমাত্রা বাড়ে না? বরফ গললে তো বরফের টেম্পারেচার বাড়ে। তাহলে অভ্যন্তরীণ শক্তি কি বাড়ে? নো। বরফ যখন গলতে শুরু করে তখন এর শুধু তাপমাত্রাটাই বাড়ে, অভ্যন্তরীণ শক্তি বাড়ে না। তার মানে সবসময় যে অভ্যন্তরীণ শক্তি বাড়লেই তাপমাত্রা বাড়বে বা তাপমাত্রা বাড়লেই অভ্যন্তরীণ শক্তি বাড়বে এরকম কন্ডিশন নাও হতে পারে। ওকে, তাহলে এখান থেকে আমাদের মেইন লার্নিং হচ্ছে যে মেয়ারের প্রকল্প কি বলছিল? যে অভ্যন্তরীণ শক্তিটা কার উপর নির্ভর করে? কেবল তাপমাত্রার উপর নির্ভর করে, অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করতেছে না। আচ্ছা, তো এটার বেসিসে আমাদের তাপগতীয় কয়েকটা প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তাপগতীয় প্রক্রিয়া মানে এই যে তাপ রিলেটেড যে প্রক্রিয়াগুলো আছে, আমরা একদম ফার্স্টে যদি যাই, প্রথম প্রক্রিয়াটা আসবে আমাদের সমচাপ, দেন আসবে সম আয়তন, তারপর আসবে সমুষ্ণ,
আরেকটা হলো রুদ্ধতাপীয়। ওকে, প্রক্রিয়াগুলো আসলে খুব ইজি, আমরা এই চারটা জিনিসকে একটার মাধ্যমে পড়ে ফেলবো। তো একদম প্রথমে যদি আসি, ওকে, প্রথমে হচ্ছে সমচাপ। সমচাপ প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় চাপের কোনো চেঞ্জ হয় না, তার মানে পি স্থির। সম আয়তন, তার মানে যে প্রক্রিয়ায় আয়তনের কোনো চেঞ্জ হয় না, তার মানে ভি স্থির। সমুষ্ণ, সমুষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা, উষ্ণতার কোনো চেঞ্জ হয় না। উষ্ণতা মানে কি? তাপমাত্রা, তার মানে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না, তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা আমরা প্রকাশ করি টি দিয়ে, তাপমাত্রা স্থির। আর রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কি হয়? রুদ্ধতাপীয়র ক্ষেত্রে তাপের আদান প্রদান ঘটে না, তার মানে ডেল কিউ, মানে কিউ স্থির। এখানে আসলে তাপ স্থির থাকবে যেহেতু তাপের আদান প্রদান ঘটতেছে না। তাহলে আমরা এখানে পড়তে পারি কিউ স্থির। যদি এরকমই হয় তাহলে আমরা ওই যে সূত্রটা পড়ছিলাম যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, তাহলে এখানে যেহেতু সমচাপ, চাপের চেঞ্জ হচ্ছে না, আর এখানে আয়তন, আয়তনের চেঞ্জ হচ্ছে না, তার মানে ডিভি ইজ ইকুয়াল টু কি? জিরো। সমুষ্ণ মানে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে না। তুমি এতক্ষণে জেনে গেছো যে তাপমাত্রা, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তার মানে আর কোন জিনিসটা অপরিবর্তিত থাকবে? আমরা একটু আগে মেয়ারের প্রকল্প থেকে জানলাম যে তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরশীল। যদি তাপমাত্রা স্থির থাকে তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? তাপের চেঞ্জ হয় নাই, তার মানে ডি কিউ ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা জাস্ট এখানে এইটুক মনে রাখি যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস এই ডি ডব্লিউ কে বলা যায় পিডিভি। কিভাবে হলো আমরা একটু পরে দেখব। তো ডি ইউ প্লাস পিডিভি, এটুকু আমরা একটু মনে রাখলাম। তাহলে সবগুলোর ক্ষেত্রে যদি আমরা কৃতকাজ বের করতে চাই তাহলে সম আয়তন, সমচাপ প্রক্রিয়া, এখানে তো চাপের চেঞ্জ হয় নাই, তাহলে যেহেতু চাপের চেঞ্জ হয় নাই এক্ষেত্রে কৃতকাজ হবে ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি। যেহেতু আমরা এই যে এখানে আলোচনা করছিলাম যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডব্লিউ, তাহলে ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি। সম আয়তন, তার মানে আয়তনের চেঞ্জ হয় নাই। যদি আয়তনের চেঞ্জ না হয়, এখানে দেখো ডিভি, তাহলে পি ইন্টু ডিভি হয়ে যাবে জিরো, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে জিরো। এই জন্য সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজ শূন্য। সমুষ্ণ, সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা চেঞ্জ হয় না। তো যদি তাপমাত্রা চেঞ্জ না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। তার মানে এই সমীকরণে যদি ডি ইউ জিরো বসাই তাহলে আমাদের কত আসবে? যে ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু ডি কিউ। আর যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডি কিউ শূন্য, তাহলে এখানে ডি কিউ শূন্য বসাও, ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ। এখানে আমাদের মেইনলি এই সূত্রটা লাগবে একটু, যে ডব্লিউ যে কথা, কিউ একই কথা এই জায়গায়, এবং এটার মান হলো এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, আবার এনআরটি লন পি ওয়ান বাই পি টু। আচ্ছা, আপাতত এটা একটু মুখস্থ রাখো, তারপরে আমরা নেক্সট স্লাইডে এটা নিয়ে আলোচনা করব। দেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডব্লিউ হলো এন আর বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। এখানে টি ওয়ান কি? টি ওয়ান হচ্ছে বড় টেম্পারেচারটা যেটা দেওয়া থাকবে, আর টি টু ছোট। বাস্তবে একটা হচ্ছে উৎসের তাপমাত্রা, আর একটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। উৎসের তাপমাত্রা সবসময় বড় হয়, গ্রাহকেরটা ছোট। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, যে সমচাপ প্রক্রিয়া আসলে প্রক্রিয়াটা কিভাবে হয়। ওকে, এখানে আমরা এই দিক বরাবর চাপ নিব, আর এই দিক বরাবর নিব আয়তন। সমচাপ, তার মানে চাপের চেঞ্জ হয় নাই, তার মানে আমি আয়তন যতই বাড়াই, আয়তন এইখান থেকে যদি বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত নিয়ে যাই, তার মানে আগের আয়তন যদি রাখি ভি ওয়ান, পরের আয়তন ভি টু, যদি এরকম চেঞ্জও করি তারপরেও চাপের নো চেঞ্জ।
যদি এরকম হয় তাহলে এটার ক্ষেত্রে আমার কৃতকাজের পরিমাণটা আসলে কি? কৃতকাজ হচ্ছে যে এইখানে যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। ওকে, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল আমাদের? যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কৃতকাজ DW হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমার দৈর্ঘ্য কতটুকু? পি। প্রস্থ কতটুকু? প্রস্থ হচ্ছে এই আয়তনের যে চেঞ্জটুকু হয়েছে, তার মানে আমি বলতে পারি V2 মাইনাস V1। তাহলে এই যে V2 মাইনাস V1 এটাকে আমরা বলতে পারি DV। এখান থেকে আমাদের সূত্র আসছে যে DW ইজ ইকুয়াল টু PDV, যেটা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করলাম। দেন আবার যদি আসি সম আয়তন, সম আয়তন তো জিরোই, এটা আলোচনা করার কিছু নাই। সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সেম একটা গ্রাফ আঁকবো। গ্রাফের ক্ষেত্রে এটা অনেকটা এরকম হবে। তো এরকম যদি হয় তাহলে আবার সেম, এটা হচ্ছে পি আর এদিক বরাবর যাবে ভি। ভি যতই বাড়াবা একদম শুরু থেকে, এটা ধরো V1 আর এইখানে এসে ধরে নাও V2। তাহলে এইটার ক্ষেত্রে কৃতকাজ কি? এটার ক্ষেত্রে আসলে কৃতকাজ সেম, ওই জিনিসগুলাই, এইটুকের ক্ষেত্রফল। কিন্তু এটা আসলে কি? এটা ত্রিভুজ না, চতুর্ভুজ না, কি এটা? একটা কার্ভ। তো কার্ভের ক্ষেত্রে যখন আমরা বের করছি তখন আমরা ইন্টিগ্রেশন করছি যে কোনো চেঞ্জগুলো। তাহলে এখানে কার চেঞ্জ হয়েছে? V2 এর চেঞ্জ হয়েছে। তো আমরা এখানে যদি কৃতকাজ বের করতে চাই তাহলে ফার্স্ট আসবে চেঞ্জ V2 V1। যেহেতু V2 V1 এর চেঞ্জ হয়েছে DV, আর এই দিক বরাবর আসবে P। এখন এটা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সূত্র পড়েছিলাম যে PV ইজ ইকুয়াল টু NRT। তাহলে ওইখান থেকে P ইজ ইকুয়াল টু কি আসে? NRT বাই V। ওই সূত্রটাই এখানে জাস্ট আমরা অ্যাপ্লাই করবো আর কি। আচ্ছা, তাহলে আসবে V2 বাই V1 আর এখানে আসবে NRT বাই V DV। NRT যেহেতু ধ্রুবক, এটা বাইরে এসে পড়বে, তাহলে এখানে হবে NRT V2 বাই V1 আর এখানে আসবে 1 বাই V। এখন আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পড়ছিলাম যে 1 বাই V মানে হচ্ছে লন V, তাহলে এখানে আসবে NRT লন V DV V2 V1। এখন আমাদের যে ফরম্যাটটা লাগবে, আচ্ছা ওই যে NRT লন V2 লন V ছিল, তাহলে এখন যদি আমরা উঠায় দিই ওইটা, তাহলে হবে NRT লন V2 চেঞ্জগুলো লন V2 মাইনাস লন V1। এখন আমরা জানি যে এরকম চেঞ্জের ক্ষেত্রে, লনের ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে এটা ভাগ হয়ে যায়। এখানে আসবে NRT লন V2 বাই V1। আবার সমষ্ণ প্রক্রিয়া মানেই হচ্ছে তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে এরকম একটা জিনিসের ক্ষেত্রে বয়েলের সূত্র খাটে। বয়েলের সূত্রটা কি ছিল? যে উনি বলছিল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে কি বলছিল? গ্যাসের আয়তন এর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আসবে যে PV ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখান থেকে সূত্রটা আসবে যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তাহলে এইটুকুকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে যেটা হবে যে V2 বাই V1 এটা মানে হবে P1 বাই P2। ওই সূত্রটাও এখানে বসাই দিতে পারি, NRT লন P1 বাই P2। V2 হচ্ছে শেষ আয়তন, V1 হচ্ছে আদি আয়তন।
P2 হচ্ছে পরিবর্তিত যে চাপটা, আর P1 হচ্ছে আদি অবস্থায় যে চাপটা। টি সবসময় কেলভিন তাপমাত্রা নির্ধারণ করবে। এতক্ষণে আমরা বুঝে গেছি যে কেলভিন তাপমাত্রাটা আমরা কেমনে বের করব, যে T ইজ ইকুয়াল টু থিটা প্লাস 273 সেলসিয়াসে যে টেম্পারেচারটা দেওয়া থাকবে ওটাকে 273 দিয়ে যোগ করলে আমরা কেলভিন পেয়ে যাব। আর এখানে আমাদের আরেকটা ফর্ম হচ্ছে যে আর, যেটা মোলার গ্যাস ধ্রুবক। তো এটা আমাদের কিভাবে বের করব, আমরা জানি যে PV ইজ ইকুয়াল টু nRT। তাহলে এখান থেকে যদি আমি আর বের করি, আর মানে হবে PV বাই NT। তো এখান থেকে যদি আমরা এর ইটাতে যাই এককে, তাহলে হবে জুল পার কেলভিন পার মোল। এই আর এর বেশ কয়েকটা মান আছে, আমাদের এত মান লাগবে না, এখানে জাস্ট লাগবে একটা হচ্ছে 0.0821, আরেকটা আছে 8.314। কখন কোন মানটা আমরা নিব, যদি আয়তন থাকে লিটারে আর চাপ থাকে এটিএমে, তখন আমরা 0.081 নিব। আর যদি আয়তন থাকে মিটার কিউবে আর চাপ থাকে পেস্কেলে, তার মানে এসআই ইউনিটে যদি থাকে, তাহলে আমরা এই মানটা নিব। আর এর আরও কয়েকটা মান আছে, যেমন সিজিএস পদ্ধতিতে যে মানটা 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ হয়ে যাবে ওখানে, আর্গ পার কেলভিন পার মোল। আবার আরেকটা মান আছে ইঞ্জিনিয়ারিং এককে মান, তো ওগুলো আমাদের আপাতত লাগবে না, এখানে জাস্ট এই দুইটা মান লাগবে। তো ফিজিক্সের ক্ষেত্রে এটা নিলেই হয়ে যায়, কারণ চাপকে বেশিরভাগ ক্ষেত্রে পেস্কেলে দেওয়া থাকে, আয়তনকে বেশিরভাগ ক্ষেত্রে মিটার কিউবে নেওয়া থাকে। ওকে, সমস্ত গেল। আমরা রুদ্ধতাপীয় নিয়ে একটা আলোচনা করব। রুদ্ধতাপীয় মানে আমরা কি পড়ছিলাম, যে তাপের কোনো চেঞ্জ হয় না, তাপ ডিকিউ ইজ ইকুয়াল টু 0। সমুষ্ণ আর রুদ্ধতাপীয় এই দুইটা প্রক্রিয়ার মধ্যে ডিফারেন্সটা মেইন কি ছিল, যে ঢাল যখন আমরা পড়ছিলাম তখন সমুষ্ণ রেখার ঢাল বেশি খাড়া না রুদ্ধতাপীয়, অবশ্যই রুদ্ধতাপীয়। তাহলে কত গুণ খাড়া, এটা আসলে গামা গুণ খাড়া। তাহলে আমরা যখন কার্ভ আঁকবো তখন ওই যে সমুষ্ণ যেটা দিছিলাম একটু বেঁকায়া, এটা একটু খাড়া হয়ে যাবে। তো এটার ক্ষেত্রেও সেম ওইরকম জিনিস আসবে, একটা আসবে V1 আর একটা আসবে V2, এদিক বরাবর নিচ্ছি V আর এদিক বরাবর P। তো এখন যদি আমি এটার ক্ষেত্রে বের করতে চাই, ওইখানে ছিল PV ইজ ইকুয়াল টু ধ্রুবক, এইটা ছিল সমুষ্ণর ক্ষেত্রে। আর রুদ্ধতাপীয়র ক্ষেত্রে হবে PV⁻⁷ ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম কে। তাহলে এখানে আমাদের P এর মানটা কত, P হচ্ছে K/V⁻⁷। তো এখন যদি আমরা সেম জিনিসটা এখানে নেই, যে ইন্টিগ্রেশন V2 আর এখানে হচ্ছে V1, আসলে উপরে হবে, আচ্ছা এখানে PdV, তাহলে এখানে ফর্ম যেটা দাঁড়াবে, বড় হয়ে যাবে, V2 V1, P এর মানটা আমরা ওখানে কত পড়ছিলাম, K/V⁻⁷, তারপরে dV। এখন এই যে কেটাকে আমরা বাইরে নিয়ে এসে পড়বো, কারণ ধ্রুবকগুলাকে ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে আসা যায়। আর এখানে V2 V1, আর এখানে যদি নেই তাহলে এটা হবে 1/V⁻⁷, এটাকে আমরা বলতে পারি V⁻⁻⁻। এইটুকু বুঝছো কিনা? দেন আমাদের আসলে এখান থেকে কি আসবে, এই যে একটা ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এটার ইন্টিগ্রেশন ছিল x⁴n+1 ডিভাইড বাই n+1। তার মানে এখানে যে পাওয়ারটা ছিল এটার সাথে একযোগ হয়ে গেছিল, নিচে ওইটুক একযোগ হয়ে গেছিল। এখানেও ফরম্যাটটা ওইরকম দাঁড়াবে। তাহলে এখানে কি হবে, কে যদি নিয়ে নিই, আর এখানে তাহলে কি হবে V⁻⁻⁷
মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড বাই এই পাওয়ারটা, মানে মাইনাস গামা প্লাস ওয়ান। এখন কি আসবে? কে কে এর মতোই থাকবে। আচ্ছা, এটা পার্ট, এই পার্টে আসি। আচ্ছা, এখানে কে কে এর মতোই থাকবে v2 বাই v1। এখানে যেটা হবে এইটুক মানে আমরা আসলে কি বলতে পারি, উপরে থাকবে ভি। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই যে গামা মাইনাস ওয়ানটাকেও বাইরে নিয়ে এসে করতে পারি, কারণ গামা মাইনাস ওয়ান এটার ক্ষেত্রেও যা ওইটার ক্ষেত্রেও তা, তাহলে গামা আমাদের আসলে চেঞ্জটা কার হচ্ছে ভি এর, তাহলে গামাটাকেও বাইরে নিয়ে এসে করতে পারি। এখানে আমরা লিখতে পারি কে বাই গামা মাইনাস ওয়ান। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি কে বাই মাইনাস গামা প্লাস ওয়ান। এটাকে যদি এখানে নিয়ে এসে পারি তাহলে ওইখানে থাকে কি, শুধু থাকে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। এরপরে এটা এরকমই থাকবে যে কে বাই মাইনাস গামা প্লাস ওয়ান, আর এটা তো ভি টু বাই ভি ওয়ান থাকতেই থাকবে। এখন আমরা এখানে মানটা বসাই দিব ভি টু বাই ভি ওয়ানের এই জায়গাতে, তাহলে মানটা কেমন হবে, থার্ড ব্রেকেট দিয়ে এখানে হবে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, তার মানে এখানে হবে ভি টু মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস ভি ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান। কেন এরকম হলো? কারণ আমরা জানি যে এই সর্বোচ্চ মানে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি আমরা লিমিটটাকে ভাঙাইতে যাই তাহলে প্রথমে হবে হায়ার মাইনাস লোয়ার। তাহলে হায়ার মানে ভি টুটা এই ভি এর জায়গায় বসাইছি, তারপরে দ্বিতীয় জায়গায় ভি ওয়ান এরটা বসিয়ে দিয়েছি। এখন যদি দেখো যে ফরম্যাটটা কীরকম হয়, এটা তো আসলে কে বাই মাইনাস গামা প্লাস ওয়ান। এটার ক্ষেত্রে যেটা হয় ফার্স্টে আসে এই যে মাইনাস গামা ভি টু টু দি পাওয়ার মাইনাস গামা, এটাকে আমরা লিখতে পারি না যে এই যে এটা ভি টু টু দি পাওয়ার গামা, এটা উপরে উঠলে তো ভি টু দি পাওয়ার মাইনাস গামা হয়ে যাবে, আর উপরে আসবে অনলি ভি টু। এটার ক্ষেত্রে মাইনাস দিয়ে যদি করি, এই যে মাইনাস গামা এটা আসে পড়বে নিচে, আর উপরে যাবে শুধু ভি ওয়ান। এখন যদি আমি এই কে দিয়ে গুণ দিয়ে দিই, কে দিয়ে গুণ দিলে আসলে কি হবে যে উপরে থাকবে ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান, আর এই জায়গায় কে দিয়ে গুণ দিলে হবে কে ভি টু বাই, আচ্ছা এখানে হবে কে বাই ভি টু টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু, কিচ্ছু না, এই কে দিয়ে জাস্ট এখানে গুণ করে দিছি, তাহলে কে ভি টু টু দি পাওয়ার তো ইন্টু ভি টু মাইনাস কে দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে কে বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইন্টু ভি ওয়ান। এখন আমরা একটু আগে কিন্তু একটা সূত্র পড়ে আসলাম, কি পড়ছিলাম, এই যেটা যে পি ইজ ইকুয়াল টু কি কে বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এখানে আমরা বসাইতে পারি যে ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান, আর এইটুকুই বসাইতে পারি আমরা কে বাই ভি টু, এটা মানে হবে পি টু, কারণ পি মানে কি কে বাই ভি টু দি পাওয়ার গামা, তাহলে পি টু মানে কি হবে কে বাই ভি টু টু দি পাওয়ার গামা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে নেই, এটা হবে পি টু ভি টু মাইনাস এটা হবে পি ওয়ান ভি ওয়ান। এইটুকু বুঝছো কিনা? ওকে, তাহলে আমরা এই আগেরটুকু মুছে দিব। এখন এই পি টু ভি টু মানে আসলে তুমি জানো যে এনআরটি হয়ে যাবে, তার মানে এটা হবে ইজ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান, আর পি ভি মানে হচ্ছে এনআরটি, তাহলে প্রথমটা হবে এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে যে মোলের কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মানে এন কিন্তু দুইটা জায়গায় ফিক্স। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তনের চেঞ্জ হইলেও মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না।
আর আর তো এমনি ফিক্স, আর তো ওই যে 8.314 যেটা ওইটা আমরা নিব, আর এন যেটা এন ফিক্স, তাহলে এখান থেকে ফিক্সগুলোকে আমরা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে উপরে হবে এনআর ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1 আর এখানে হবে এনআরটাকে যদি কমন নিয়ে নিই এনআর, এখানে হবে টি2 মাইনাস টি1, তাহলে আমরা কিচ্ছু না, জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিব। গুণ করলে যে ফরম্যাটটা আসবে যে এনআর বাই গামা মাইনাস 1, এখানে মাইনাস দিয়ে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, আর এটা টি1 মাইনাস টি2। এটাই হলো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে সূত্রটা। মেইনলি এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তো ফার্স্টে আমরা আজকে কি কি শিখলাম, যে তাপগতীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়া 4টা প্রক্রিয়া আছে: সমচাপ, সমায়তন, সমুষ্ণ আর রুদ্ধতাপীয়। সমচাপ হচ্ছে চাপের চেঞ্জ হয় না, সমায়তন আয়তনের চেঞ্জ হয় না, সমুষ্ণ মানে উষ্ণতার চেঞ্জ হয় না, তাপমাত্রা স্থির থাকবে। আর রুদ্ধতাপীয় বাইরে থেকে তাপ ভেতরে আসে না, ভেতর থেকে তাপ বাইরে যায় না, তার মানে তাপ জিনিসটা স্থির থাকবে। তো এই সবগুলো জিনিস নিয়ে আমরা প্রথমে একটা ওভারভিউ করছি, আর দেন একটু ইলাবোরেটিভ ফর্ম, যে আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজটা কোথেকে বের হলো আর সমস্যাটা কেমনে বের হলো। এখানে দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট, যে প্রশ্নে যদি ধীরে ধীরে শব্দটা উল্লেখ থাকে তার মানে এটা সমুষ্ণ, আবার যদি তাপ সুপরিবাহী উল্লেখ থাকে সমুষ্ণ, আর হঠাৎ যদি থাকে তাহলে রুদ্ধতাপীয়, আর যদি তাৎক্ষণিক বা দ্রুত সব কিছুই আসলে রুদ্ধতাপীয়, আর যদি বলে যে তাপ কুপরিবাহী পাত্র তাহলে এটা রুদ্ধতাপীয়।